শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি আবার তোমাদের গণিত ক্লাসে এসে হাজির হয়েছি। এর আগে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্নগুলো করেছিলাম কিভাবে করতে হয়। আজকে তৃতীয় অধ্যায়ের থেকে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কী ধরনের হবে এবং সেগুলোর উত্তর আমরা কিভাবে করব। বোর্ডে একটি প্রশ্ন আছে, সেটি হলো কিছু ইলিশ মাছ আছে যার প্রত্যেকটির মূল্য 305 টাকা। 53টি ইলিশ মাছ কিনতে কত টাকা খরচ হবে? খ নাম্বার প্রশ্নটা হলো 30,195 টাকায় কতটি ইলিশ মাছ কিনতে পারবে? গ নাম্বার প্রশ্ন প্রতিটি ইলিশ মাছের দাম 350 টাকা হলে 53টি কিনতে কত খরচ হবে? ঠিক আছে, এখানে ক নাম্বার প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্নটা কাছাকাছি, শুধু সংখ্যাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই ধরনের প্রশ্ন আসলে যাতে ঘাবড়িয়ে না যায় করতে পারি, সেজন্য আমি সহজভাবে দিয়েছি। এরপর হয়তো আর একটু অন্য ধরনের হতে পারে। এই প্রশ্নটা যেখান থেকে নিয়েছি সেটা হলো তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 36 পৃষ্ঠা, তৃতীয় অধ্যায়ের 36 পৃষ্ঠা 3.2, 3 এবং 4 অঙ্কের সংখ্যার গুণ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটা তোমরা বইয়ে এখানে আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো। এরপর আমরা সমাধানে চলে যাব। কিভাবে আমরা করবো? প্রথমেই দেখো, আমরা প্রশ্নটা দেখি। ইলিশ মাছের প্রত্যেকটির মূল্য দেওয়া আছে। প্রত্যেকটি মানে কি? একটি। তাহলে আমাকে কয়টির দাম বের করতে বলছে? প্রথমে 53টি। তাহলে প্রত্যেকটি আমি প্রথমে লিখতে পারি একটির মূল্য 305 টাকা হলে 53টির মূল্য কত সেটা আমরা বের করব। এরপরে দেওয়া আছে প্রত্যেকটির মূল্য 305 টাকা যদি হয় তাহলে 30,195 টাকা আমি কতটি ইলিশ মাছ কিনতে পারবো। ক নাম্বার প্রশ্নটা যেভাবে করেছি, এখানে লেখা ছিল 305 টাকা একটির মূল্য, অর্থাৎ একটির মূল্য 305 টাকা, 53টির মূল্য কত? আর সেখানে 305-এর জায়গায় কি বলা হয়েছে? 350 টাকা। তাহলে কি অঙ্ক? আমরা শুরু করি। তাহলে প্রথমে ক নাম্বার, যে একটি ইলিশ মাছের মূল্য 305 টাকা হলে 53টি ইলিশ মাছের দাম কত? ক নাম্বার প্রশ্ন, আমরা উদ্দীপক থেকে কি পেয়েছি? একটি ইলিশ মাছের দাম কত? 305 টাকা। তাহলে এখন হলো কয়টি? 53টি বলেছে, সুতরাং 53টি পুরোটা লিখলাম না, একটা ডট দিয়ে যাচ্ছি। দাম আমরা এখানে যা আছে সেটা পুরোটাই লিখে ফেলবো। এখন আমরা অঙ্ককে প্রশ্ন করি। অঙ্ককে প্রশ্ন করলে সেও কিন্তু কথা বলতে জানে, যদি তুমি তার সাথে কথা বলতে পারো। সেটা কিরকম? আমি যদি অঙ্ককে প্রশ্ন করি, একটি ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয়, 305 টাকা হয়, তাহলে 53টির দাম কি বেশি হবে নাকি কম হবে? কি কত হবে? কম নাকি বেশি? যদি অঙ্ক তোমাকে উত্তর দেয় বেশি, তাহলে আমরা গুণ চিহ্ন দিয়ে পাশে লিখবো। অঙ্ক যদি আমাকে উত্তর দেয় কম, তাহলে আমরা ভাগ চিহ্ন দিয়ে পাশে লিখবো। তাহলে এখন আমরা গুণ দিয়ে দেখি, 53, 305 গুণ 53। সাধারণত অঙ্কের যেখানে তোমরা অঙ্ক করবা তার পাশেই রাফ করা নিয়ম, ডান পাশে। এখন ডান পাশে আমার জায়গা না, তাহলে আমি কি করব? তোমরা দেখা যায় তোমরা খাতার মধ্যে যখন করো অথবা পরীক্ষার খাতায় তোমরা শেষ পৃষ্ঠাতে গিয়ে কি করো? রাফটা করো। ওখান থেকে উত্তরটা দেখে এখানে উঠাও। মূল যেখানে অঙ্কটা করছো সেখানে আনো। সেক্ষেত্রে দেখা যায় পিছন থেকে তুমি দেখে আনার সময় এখানে লেখার সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, সেজন্যই যে কোনো সময় অঙ্ক করার সময় মনে রাখবা, অঙ্কের রাফ তুমি যেখানে করছো অঙ্কটা তার পাশেই করতে হবে। সাধারণত নিয়ম হলো ডান পাশে করা, রাফ লিখে যদি জায়গা না থাকে বাম পাশে করবো। তাহলে যেহেতু আমার বাম পাশে প্রচুর জায়গা আছে, আমি রাফ লিখে রাফটা এক পাশে করতেছি। বাম পাশে রাফ কত? প্রথমে লিখবো 305, গুণ করবো কত দিয়ে? 53 দিয়ে। প্রথম গুণ করবো কত দিয়ে? 3 দিয়ে করবো 5কে, 3 দিয়ে 5কে করলো 3 5 15 5, হাতে কত? 1, কিন্তু 1। আবার 3 দিয়ে যদি 0 গুণ করি কত? 3 এ 0 0, 0 সাথে 1 যোগ করলে কত? 1। আমরা অনেকে করে কি 3 5 15 বসাই দিই না, আমরা এভাবে বসাবো না, আমরা নিয়ম অনুযায়ী করব। প্রথমে লিখবো 3 দিয়ে 5কে গুণ করবো, 3 5 15 5, হাতে 1 আছে। এরপরে নিয়ম হলো যে 3 দিয়ে পাশে যেটা আছে সেটাকে গুণ করতে হবে। গুণফলের সাথে আমি হাতে যেটা আছে সেটা কি করব? হাতেরটা আমি লিখে রাখলাম এখানে 1, সেটা আমি যোগ করবো। তাহলে 3 দিয়ে 0 কে গুণ করলে হলো 3 এ 0 0,
শূন্যর সাথে 1 যোগ করলে হলো 1, আবার 3 দিয়ে 3 কে গুণ করলে কত, 3 এ 3 এ 9। আমাদের গুণের নিয়ম হলো আমি প্রথমে যে অঙ্কটা দিয়ে গুণ করেছি সেইটার নিচে শূন্য লিখতে হবে। তোমরা অনেক সময় দেখা যায় কি ক্রস চিহ্ন দাও, গুণ চিহ্ন দাও না, এখানে শূন্য দিতে হবে, ঠিক আছে। এরপর 5 দিয়ে আমি কত গুণ করব, 5 দিয়ে 5 কে গুণ করলে কত হবে, 5 5 এ 25 এ 5, হাতে কত 2। 3 দিয়ে 0 গুণ করলে কত, 3 এ 0 0, শূন্যর সাথে 2 যদি যোগ করি কত হবে, 0 আর 2 যোগ করলে হলো 2, হাতে কিছু নেই। 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 এ 15, ঠিক আছে। এখন আমরা লিখি, যোগ করব এখন। 5 এর সাথে 0 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 9 এর সাথে 2 যোগ করলে 11, হাতে কত 1, 1 এর সাথে 5 যোগ করলে হলো 6 আর 1। তাহলে আমরা ফলাফল পেলাম কত, 16,165 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখব, আমরা লিখব যে উত্তর, আমাদের এত বেশি কিছু লেখার দরকার নেই, আমরা এখানে উত্তর কথাটা পুরোটা লিখবো। অনেকে তোমরা উ লিখে ফোটা দাও, তাহলে মনে হচ্ছে যে অঙ্কে ব্যথা পাইছি, উ আ করলাম, ঠিক আছে, এরকম হবে না। এটা কি, আমি যদি এরকম করে লিখি উ উ মানে কি অঙ্কে ব্যথা পাইছে না, না, সেজন্য এটা পুরোটা লিখতে হবে, ঠিক আছে। আমরা লিখবো উত্তর, আমরা 53টি মাছ কিনতে কত টাকা লাগবে সেটা লিখলাম না, আমরা লিখবো 16,165 টাকা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের আনসারটা করলাম। এরপর আমরা খ নাম্বার করব। খ নাম্বার আমাদের বলা হয়েছে 30,195 টাকায় কতটি ইলিশ মাছ কিনতে পারবে। এটা এভাবে রাফ করে, নিয়মটা হলো রাফ লিখলাম, অঙ্কটা করা শেষ, একটা কেটে দিতে হবে, ঠিক আছে, একটা এভাবে কেটে দিব। আমরা একদম কলম দিয়ে বা পেন্সিল দিয়ে একদম ঘষা মাজা করবো না, ঠিক আছে, একটাই কেটে দিব। আমাদের এই অঙ্কটা করা শেষ, তোমরা আমার সাথে হাতটাই নিবা, ঠিক আছে, তাহলে তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। যদি নাও বুঝো সাথে সাথে উঠানোর পর তাহলে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটাতে চলে যাই, খ, যেখানে বলা হয়েছে 30,195 টাকা দিয়ে কয়টি ইলিশ মাছ পাওয়া যাবে। তাহলে আমরা দেখি খ নাম্বারে উল্টা করে লিখি। সবসময় মনে রাখবা যে জিনিসটা বের করতে হবে সেটা আমার কি ডান পাশে থাকবে। আগে আমার একটা ইলিশ মাছের দাম দেওয়া ছিল, 53টি ইলিশ মাছের দাম বের করেছি, সেজন্য দামটা কোথায় ছিল, ডান পাশে ছিল। এখন আমাকে বলছে কতটি ইলিশ মাছ পাওয়া যাবে, একটা সংখ্যা বের করতে হবে, সেজন্য আমি ওইটা কি ডান পাশে লিখবো, সেজন্য আমি ওইটা উল্টা করে লিখবো 305 টাকায় পাওয়া যায় একটি, একটি কি ইলিশ মাছটা দেখলাম না, ঠিক আছে, 305 টাকায় পাওয়া যায় একটি, ঠিক আছে। তাহলে এখন আমাদেরকে বলছে কি 30,195 টাকায় পাওয়া যায়। আচ্ছা, এখন আমি যে বললাম অঙ্ককে প্রশ্ন করতে, অঙ্ক প্রশ্ন করলে উত্তর দিতে পারে, স্যার এখন কিভাবে করব, ঠিক আছে। এখানে যদি আমরা এটা 3 লাইনে করি তাহলে আমাদের অঙ্ক প্রশ্নের উত্তর দিবে, ঠিক আছে। দেখো আমি এটা এইভাবে না লিখে, আমি যদি এভাবে লিখি 305 টাকায় যদি একটি ইলিশ মাছ পাওয়া যায়, তাহলে এখন অঙ্ককে দেখি প্রশ্ন করো তো 1 টাকায় কয়টি পাওয়া যাবে। 305 টাকায় যদি একটি পাওয়া যায় তাহলে 1 টাকায় কি একটার চেয়ে বেশি পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে, কম নাকি বেশি, অবশ্যই কম। এখন কম হলে আমি কি বলেছিলাম, এখানে যা আছে সেটা আমি লিখবো, ঠিক আছে। তারপরে কি বাক চিহ্ন দিয়ে এই পাশেরটা লেখার কথা, ঠিক আছে। আচ্ছা, এভাবে লিখে এই জিনিসটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এরকম, এটা আমি এভাবে না লিখে এভাবে লিখতে পারি, 1 উপরে 305 নিচে, এটাও কিন্তু একটা কি ভাগ চিহ্ন, ঠিক আছে। আমরা এভাবে করতে পারি। এভাবে করলে আমাদের সুবিধাটা হচ্ছে কি, ওই যে অঙ্ককে প্রশ্ন করলে কম হলে ভাগ, বেশি হলে গুণ, সেই নিয়মটা আমরা ফলো করলে সহজে আমরা বুঝতে পারবো। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না, ঠিক আছে। এটা 3 স্টেপ। আর এইভাবে যে আমরা 305 থেকে 1-এ চলে আসলাম, এটার একটা নিয়ম আছে, এটা তোমাদের ক্লাস 4 এ, এটা পরবর্তী ক্লাসে গেলে হয়তো পাবে, কিন্তু এখন থেকে যদি আমরা নিয়মটা জানি তাহলে পরবর্তী ক্লাসে ক্লাস 5-এ গেলে আমাদের একটু সুবিধা হবে। সেই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম, ঠিক আছে। এখন আমরা দেখি, সুতরাং 30,195 টাকায় কয়টি পাওয়া যাবে। এখন অঙ্ককে আবার আমরা প্রশ্ন করি, 1 টাকায় যতটি ইলিশ মাছ পাওয়া যাবে, 30,195 টাকায় কি তার চেয়ে বেশি পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে। 1 টাকায় যেটা পাওয়া যাবে
30,000 টাকা অবশ্যই তার চেয়ে বেশি পাওয়া যাবে, তাহলে গুণ হবে। কার সাথে গুণ হবে? উপরেরটার সাথে গুণ হবে নাকি নিচেরটার সাথে? যখন বেশি হবে তখন অবশ্যই উপরেরটার সাথে গুণ হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 30,195টা উপরে, 305টা নিচে, এত টি। ঠিক আছে, এখন এটা কি বলছিলাম, এটা ভাগ, আমাদের এটা ভাগ করতে হবে। ভাগ করতে হলে পাশে আমরা আবার রাফ লিখি, এখানে রাফ লিখে এ পাশে করি 305 30,195। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের এখানে ভাজকে কয়টা অঙ্ক? 3টা অঙ্ক। ভাজকে 3টা অঙ্ক হলে ভাজ্য আমাকে 3টা অঙ্ক নিতে হবে। ভাজ্য যদি আমি 3টা অঙ্ক নিই তাহলে হলো 301। এখন তুমি দেখো ভাজক যদি ছোট, ভাজ্য যদি বড় হয়, ভাগ যাবে? যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের আরেকটা অঙ্ক বাড়ায় নিতে হবে। তাহলে 4টা অঙ্ক নিলে হলো কত? 3,119। সেটার মধ্যে আমি ভাগ দিব কত দিয়ে? 305 দিয়ে। এখন দেখো আমি যদি এখানে 10 বাদ দিই তাহলে 350 হয়, 3,050 টাকা হবে। তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি একবার কম নিয়ে দেখি। এটার জন্য আবার আমাকে আরেকটা রাফ করতে হচ্ছে। আমি 305কে প্রথমে 9 দিয়ে গুণ করে দেখি। 9 দিয়ে গুণ করলে কত হবে? 5 9 45 5 হাতে কত? 4। 9 0 0 0 আর 4 এ 4। এরপর হলো 3 9 27। ঠিক আছে, তাহলে এটা যেহেতু এটা হচ্ছে, আমি যদি 10 বাদ দিই 3,000 কত হবে? 50 হবে। মানে এখানে আছে 3,019 হবে না, তাহলে অবশ্যই একবার যেতে। এখন একবার যেহেতু যাচ্ছে না, এটা নিলাম 10 12 একসাথে দিতে পারি না, 9 বার যাচ্ছে। 9 দিয়ে নিলাম কত? 2,745। এখন বিয়োগ করব, 9 থেকে 5 চলে গেলে 4, এখানে এক ধারে নিলাম 11, 11 থেকে 4 চলে গেলে 7। ঠিক আছে, এখানে কত আছে? এখানে এর ধার এর কাছে নাই, সে এর থেকে নিছিল, এর থেকে 3 থেকে 1 নেওয়ার কারণে এখানে 2 হয়ে গেছে। এখানে হলো 10, 10 থেকে 1 দিয়ে দিলাম 1 কে, এখানে 11, 11 থেকে 4 চলে গেল 7। এখানে কত আছে? 10 থেকে 1 দিলে 9, 9 থেকে 2 7 চলে গেলে 2, উপরে 5 ছিল 5 নামলো। এখন দেখো এখানে কত? 2,745। এটাকে কয়বার দিয়েছিলাম? 9 বার। তাহলে এটাকে আমার আর গুণ করার প্রয়োজন আছে? আমি সরাসরি বুঝে গেলাম এটা কত হচ্ছে, 9 বার যাচ্ছে। তাহলে আমি ভাগফল কত পেলাম? 99। তাহলে এটা আমি পাশের হাফটা করব, আমি উত্তরটা এখানে লিখে দিলাম 99টি। তাহলে 3,100, আমরা রাফটা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু মুছে দিই, তোমরা একটু ক্লিয়ার জায়গায় করবা, একটু ফাঁক করে, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর লিখতে পারি। এখন উত্তর, প্রশ্নে বলা হয়েছে কয়টি ইলিশ মাছ পাওয়া যাবে? আমরা সংক্ষেপে লিখি 99টি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই যোগ্যতা ভিত্তিক প্রশ্নটার মধ্যে 3টা অপশন ছিল, তো 3টা প্রশ্ন ছিল একটা উদ্দীপকের মধ্যে, ক খ গ। আমরা ক খটা করেছি, এখন আমরা গটা করব। গটার মধ্যে আমাদের কি বলা হয়েছে? প্রতিটি ইলিশ মাছের দাম 350 টাকা হলে 53টি কিনতে কত টাকা খরচ হবে? এখন এখানে 53 সংখ্যাটি হলো যে মুখ্য না, উপরেও 53 আছে, কত 53 আছে, আমি এখানে 53 দিয়েছি। ঠিক আছে, এটা অন্য সংখ্যাও হতে পারে, বুঝতে পারছো? তাহলে আমরা আবার গ নাম্বারটা কয়ের মতন করি। কতে কি আছে দেখি, কয়ের মতন করব। গতে কি লিখবো? একটির দাম, একটি ইলিশ মাছের দাম কত? 350 টাকা। এখন কয়টির দাম বের করতে বলছে? 53টি। সুতরাং 53টি ইলিশ মাছের দাম কত? আগে এখানে যেটা আছে সেটা লিখে ফেলি। এখন আবার অঙ্কতে প্রশ্ন করি, একটার দাম যত, 350টির দাম তার চেয়ে, 53টির দাম তার চেয়ে বেশি হবে না কম হবে? অঙ্কই বলবো যে বেশি হবে, বেশি হলে গুণ, পাশে গুণ দিলাম। ঠিক আছে, এরপর রাফটা কোথায় করব? এ পাশে করি 53 দিয়ে, 3 দিয়ে 0 কে গুণ করলে 3 এর 0 0, 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 এ 15, হাতে কত? 1। 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 9, 9 এর 1 10, এখানে 0 বসে যাবে। 5 দিয়ে 0 কে গুণ করলে 5 এর 0 0, 5 দিয়ে 5 কে গুণ করলে 5 আছে 25 এর 5, হাতে কত? 2। 5 দিয়ে 3 গুণলে 3 5 এ 15, 15 2 এ 17। তাহলে আমরা যোগ করি 0 5 5 আর 1। তাহলে আমাদের উত্তর হলো কত? 18,550 টাকা। ঠিক আছে,
তাহলে আমরা উত্তর কি লিখবো? উত্তর 53টি 350 টাকা করে 53টি মাছের দাম কত পড়বে? 53টি মাছের দাম পড়বে 18,550 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। এরপর আমরা আরেকটা করার চেষ্টা করব, সেটা আমরা প্রশ্নটা দেখি। ঠিক আছে, আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা লিখেছি একটু সময় নিয়ে। আরেকটা প্রশ্ন, এটা তোমাদের বই আছে, বই হলো এটা তোমাদের অনুশীলনের অর্থাৎ 3.4 অনুশীলনী 43 পৃষ্ঠায় এই প্রশ্নটা আছে। সেখানে বই আছে, প্রশ্নটা আছে রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন, এরকম প্রশ্নটা ছিল। সেটাকে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি এভাবে, রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, এটা তোমাদের বইয়ে ছিল। সাথে একটু এড করা হয়েছে, সেটা কি? তিনি প্রতিদিন 3টি 10 টাকার নোট মাটির ব্যাংকে জমা রাখেন। প্রতিদিন কয়টা ব্যাংকে জমা রাখেন? 3টা 10 টাকার নোট ব্যাংকে জমা রাখেন। ঠিক আছে, প্রশ্ন কি? তোমরা চাইলে তোমাদের খাতায় প্রশ্নটা উঠে নিতে পারো, বই আছে যে অতিরিক্ত অংশটা আছে সেটা উঠে নিতে পারো। ক নাম্বার প্রশ্ন বলেছে তিনি প্রতিদিন কত টাকা জমা রাখেন? প্রতিদিন। ঠিক আছে, এখানে দেখো প্রশ্ন বলেছে তিনি প্রতিদিন 3টি 10 টাকার নোট মাটির ব্যাংকে জমা রাখেন। তাহলে আমাদেরকে প্রথমে 3টি 10 টাকার নোটে কত টাকা সেটা বের করতে হবে। ক নাম্বারে খ নাম্বার বলে তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। তাহলে আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম একটি ইলিশ মাছের দাম, এটাও ঠিক সেরকম। প্রতিদিন মানে কি একদিন, একদিন উনি উপার্জন করেন 125 টাকা, 25 দিনে কত আয় করেন সেটা আমরা বের করবো। এরপর বলো তিনি প্রতি বছরে কত টাকা জমা করেন। এখানে ক নাম্বার থেকে আমরা পেয়েছি একদিনে কত টাকা জমা করে সেটা, তাহলে এক বছরে কত টাকা জমা করে আমরা সেটা করব। ঠিক আছে, তাহলে আমরা এরপরে সরাসরি চলে যাই সমাধানে। ক নাম্বারটা আমরা লিখব, আমাদেরকে বলছে কি প্রতিদিন কয়টা 10 টাকার নোট জমা রাখেন? 3টা। তাহলে একটা 10 টাকার নোট সমান কত টাকা? তাহলে আমরা লিখি ক নম্বরে আমরা করি, লিখি একটি 10 টাকার নোট সমান কত? নোট হলো একটা, 10 টাকার নোটে কত টাকা? 10 টাকা। ঠিক আছে, সমান সমান হলো কত? 10 টাকা। একটা 10 টাকার নোটে কত টাকা? 10 টাকা। তাহলে সুতরাং আমরা লিখি 3টি 10 টাকার নোট সমান, একটা 10 টাকার নোট আমি পেয়ে গেছি কত? 10। তাহলে যেহেতু 3টা, তাহলে 3 দিয়ে গুণ করব, এত টাকা। কত হলো? 3 10 30 টাকা। ঠিক আছে, এখন আমাদেরকে কিন্তু 3টি না, আমাদেরকে বলছে প্রতিদিন কত টাকা জমা করেন। তাহলে আমরা উত্তর লিখতে পারি, উত্তর তিনি প্রতিদিন 30 টাকা জমা রাখেন। ঠিক আছে, এরপরে অংশটা দেখি আমরা এইখানে করতে পারি কিনা। আমাদের ক নম্বরে বলা হয়েছে তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন। তাহলে একদিনে কত টাকা উপার্জন করেন সেটা কোথায় দেওয়া আছে? প্রশ্নে দেওয়া আছে 125 টাকা। তাহলে আমরা লিখি তিনি, অথবা আমরা নাম দিয়ে লিখতে পারি তিনি, লিখি তিনি একদিনে উপার্জন করেন কত টাকা? 125 টাকা। ঠিক আছে, এরপর আমরা কত লিখব? 25 দিনে। সুতরাং তিনি 25 দিনে উপার্জন করেন। আবার আমরা অঙ্ককে প্রশ্ন করি, একদিনে যদি তিনি 125 টাকা জমা করেন, উপার্জন করেন, তাহলে 25 দিনে বেশি করবেন নাকি কম করবেন? অবশ্যই বেশি করবেন। সেজন্য কি লিখবো আমরা? 125 গুণ 25 টাকা। এটা আমরা ছোট করে এদিকে রাফ করি, 125 কে 25 দিয়ে গুণ করি, 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 এর 25 এর 5 হাতে কত? 2, 5 দিয়ে 2 গুণ করলে 5 2 10 এর 0, হাতে 2, 10 এর সাথে 2 যোগ করলে 12, 2 হাতে 1, 5 একে 5 5 এর 1 6, এখানে 0, 5 2 10 এর 0, হাতে কত? 1, 2 দিয়ে 4, 4 এর 1 5, 2 একে 2, আর হলো 5 2 6 5 11 3। তাহলে কত হলো?
তিনি 25 দিনে 3125 টাকা উপার্জন করেন। উত্তর 3125 টাকা। ঠিক আছে, তোমরা তাহলে এটা করে উঠে নাও, আমি উপরের অংশটা মুছে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা গ নাম্বারটা করে ফেলবো, সহজে আমাদের শেষ হয়ে যাবে। এখন আমাদেরকে বলা হয়েছে তিনি প্রতি বছরকে আমরা দুভাবে করতে পারি। আমরা 1 মাস সমান 30 দিন সেটা দেখতে পারি, আবার 1 বছরের 12 মাস 1 মাসে 30 দিন সেভাবে করতে পারি। কিন্তু আমি যদি ওইভাবে করতে যাই একটু পার্থক্য হবে, দুইজনের উত্তর দুই রকম হবে। তাও তুমি যেভাবেই করো না কেন দুইটাই তোমার সঠিক বলে বিবেচনা করা হবে। আমরা জানি 1 বছরে কয় মাস, 12 মাস, আবার 1 মাসে কত 30 দিন। তাহলে 12কে যদি আমি 3 দিয়ে 30 দিয়ে 3 12 34 হবে 360 দিন। 360 দিন। আর আমরা সরাসরি আমরা জানি কি 1 বছর সমান 365 দিন। তাহলে 5 দিনের পার্থক্য হচ্ছে না, 5 দিনের পার্থক্যের জন্য কি দুইজনের উত্তর দুই রকম হতে পারে, তাও আমাদের এটা গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমেই লিখি 1 বছর সমান কত দিন, সরাসরি আমরা লিখে ফেলি। আমরা লিখি 1 বছর সমান 365 দিন। ঠিক আছে, এখন দেখো আমরা কতে কি পেয়েছিলাম, একদিনে কত টাকা জমা করে বলছিলেন, আমরা 3.30 টাকা পেয়েছিলাম। তাহলে আমরা লিখি তিনি একদিনে জমা রাখেন কত টাকা, 30 টাকা। তাহলে আমরা কি লিখবো, সুতরাং তিনি 365 দিনে জমা রাখেন। আগের মতন অঙ্ককে প্রশ্ন করো, একদিনে যত টাকা জমা রাখেন 30 দিনে কি তার চেয়ে বেশি রাখবে না কম রাখবে, অবশ্যই বেশি রাখবে। সেজন্য আমরা কি করবো 365 দিয়ে গুণ করব। এটা আমরা রাফ করি পাশে, এর পাশে রাফটা করিনি, এটা তোমরা তো উঠিয়ে নিয়েছো। আমরা প্রথমে কত দিয়ে গুণ করবো, সংক্ষেপে যদি আমরা গুণ করি, দেখো আমরা শূন্য যদি থাকে ডান পাশে আমরা শূন্যটা ধরবোই না, শূন্যটা আমি এখানে লিখে ফেলছি। ঠিক আছে, এখানে লিখে ফেললাম। এরপর আমি শূন্য দিয়ে বাকিগুলো গুণ করার দরকার না, আমি এটা দিয়ে গুণ করবো। 3 দিয়ে 5 কে গুণ করলে কত, 3 5 15। আচ্ছা, হাতে 1 3 6, তাহলে কত হলো 3 5 15, 5 হাতে 1 3 6 18, 18 1 19 9, হাতে 1 3 1 3 3 9, 9 1 10 10। ঠিক আছে, আবার দেখো 3 দিয়ে করলাম 3 5 15, 5 হাতে 1 3 6 18 19, 18 সাথে 1 যোগ করলে 19 19 9, হাতে 1 3 3 9, 9 1 10। তাহলে আমাদের উত্তর হলো 10,950 টাকা। তাহলে তিনি বছরে কত টাকা জমা করেন, উত্তর তিনি বছরে 10,950 টাকা টাকা জমা রাখেন। একটু লিখি ভালো করে, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা আমরা উত্তর পেয়ে গেলাম। আমরা দুটো সমস্যা নিয়ে আজকে আলোচনা করছি। ঠিক আছে, আমরা সামনে পরের অধ্যায় থেকে চেষ্টা করব, সেই অধ্যায় থেকে সমস্যাগুলোর যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করব অনুশীলনী থেকে, তারপর সেগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এখন তোমরা এগুলো উঠে নিবা এবং এগুলো করে আমাকে দেখাবা, বাসায় আবার করবা। এটা এই 2টা অঙ্ক তোমাদের জন্য আমি SW দিচ্ছি, এগুলো তোমরা করে আমাকে দেখাবে। ঠিক আছে, এগুলোই আবার দেখাতে হবে, কারণ যেগুলো আমি করে দিয়েছি সেগুলো যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে পরের অঙ্কগুলো তুমি নিজে নিজে করতে পারবে বলে আশা করি। আর সবসময় নিজে প্র্যাকটিস করবা, নিজের চেষ্টা করেই নিজের অঙ্ক করার চেষ্টা করবে, সেটা ভুল হলে ভুল হোক। ঠিক আছে, তাহলে আজ এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।